1990 সালের মার্চের মাঝামাঝি সময়ে ভারতের কাশ্মীর অংশে বিদ্রোহী বা আতঙ্কবাদী সন্ত্রাসীরা সেখানকার হিন্দু পণ্ডিতদের উপর অমানবিক নির্যাতন করতে শুরু করে। আর এটা একটা সত্য ঘটনা, তাই এই সত্য ঘটনার উপর ভিত্তি করেই এই মুভিটা বানানো হয়েছে। এই মুভি রিলিজ হওয়ার সাথে সাথে নরেন্দ্র মোদী এই মুভিতে কর ছাড় দিয়ে দেয়। সরকারি কর্মকর্তারা সবাইকে এই মুভিটা গিয়ে দেখতে বলে, এমনকি সরকারি কর্মচারীদের কাছ থেকে কিছু সময়ের জন্য ছুটি দিয়ে দেওয়া হয় শুধুমাত্র এই মুভিটা দেখার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে এই মুভিটার মধ্যে। জানিয়ে এত কাণ্ডকারখানা ঘটে গেল, সেই সঙ্গে এই মুভিতে বেশ কিছু তর্ক বিতর্ক রয়েছে। সেই সব তর্ক বিতর্ক সাইডে রেখে চলুন মুভিটা উপভোগ করা যাক। মুভির শুরুতেই আমরা 1996 সালের জানুয়ারি মাসের একটি দৃশ্য দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই কাশ্মীরের কিছু বাচ্চারা একত্রিত হয়ে ক্রিকেট খেলছে। সেখানকার সাইফ নামের একটা বাচ্চা খেলায় ভালো পারফর্ম করে এবং সচিন সচিন বলে চিৎকার করতে থাকে। আর সেখানে থাকা কিছু মানুষের এই জিনিসটা ভালো লাগে না, আর তারা বলে এটা পাকিস্তান, এখানে সচিনের নাম নেওয়া যাবে না। তারা এই কথাটা বলে সাইফকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। এরপর তার বন্ধু আব্দুল সেই লোকগুলোর উপরে বরফ মেরে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই কারণেই হয়তো বলা হয় বন্ধুত্ব হিন্দু বা মুসলিম মেনে হয় না। বন্ধুরা, 1971 সাল এমন একটা সময় ছিল যখন কাশ্মীর পণ্ডিতদের কাশ্মীর থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। আর এই সম্পূর্ণ যুদ্ধের পেছনে মূল নেতা ছিলেন ফারুক আহমেদ। আর সে সবার কাছে পিটার ক্যারেট নামে পরিচিত ছিল, যে সবাইকে একত্রিত করে ভাষণ দিচ্ছিল। সে বলছিল, যেহেতু এই দেশ আমাদের, সেহেতু কাশ্মীরের উপর আমাদেরই হুকুম চলবে। অন্যদিকে আমরা একটা মহিলাকে দেখতে পাই যে নিজের অসুস্থ মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল। তখন সেখানে থাকা একজন পুলিশ অফিসার তাকে বলে, আর সামনের দিকে যেও না, সামনে ভীষণ বিপদ রয়েছে। তখনই সেখানে একটি সন্ত্রাসী আসে আর সেই পুলিশটিকে গুলি করে হত্যা করে। এরপর সে ওই মহিলাটিকে বলে, আমার ছোট ভাইয়ের সঙ্গে আমি তোমার মেয়ের বিয়ে করিয়ে দেব। এই কথা শুনে সেই মহিলা তার উপরে থুতু নিক্ষেপ করে। এতে সেই ব্যক্তি প্রচণ্ড রেগে যায় আর সেই মহিলাকে গুলি করে হত্যা করে। এতে সেই সময় মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর জোরে জোরে কান্না করতে শুরু করে। এর পরের সিনে আমরা একজন পণ্ডিতকে দেখতে পাই। সেই পণ্ডিতের নাম ছিল পুষ্কর, আর সে নিজের ছেলে সাইফকে খুঁজছিল, কারণ সে এখনও বাড়িতে ফেরেনি। তার কিছুক্ষণ পরে সেই পণ্ডিত তার নিজের ছেলেকে খুঁজে পায়। সে তার ছেলেকে নিয়ে যখন বাইরে ফিরছিল তখন কিছু সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। তারপরেও তারা কোনো রকমের ভাবে সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে চলে আসে। এর পরের সিনে আমরা পুষ্করের বাড়িটি দেখতে পাই, যেখানে পিটার ক্যারেট তার সন্ত্রাসী বন্ধুদের সাথে করে নিয়ে ঢুকে পড়েছিল। তারা সেই পণ্ডিত এবং তার ছেলেকে খুঁজছিল, কিন্তু তাদেরকে দেখতে পেয়ে পণ্ডিতের ছেলে আগেই একটা ড্রামের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত পিটার ক্যারেট বুঝতে পারে তার ছেলে এই ড্রামের মধ্যেই লুকিয়ে আছে, তাই সে ওই ড্রামের মধ্যে অনেকগুলো গুলি করে। সাইফের মা শ্রদ্ধা এইসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন সেখানে পুষ্কর চলে আসে। তাকে সেখানে দেখতে পেয়ে পিটার ক্যারেট শ্রদ্ধাকে তার স্বামীর রক্তে রাঙানো চাল খেতে বলে। সে বলে, তুমি যদি এই চাল খাও তাহলে আমি তোমাকে এবং তোমার বাচ্চাদেরকে ছেড়ে দেব। তারপর আমরা বর্তমান সময় ফিরে আসি। ব্রহ্মা দত্ত নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা এখনও কাশ্মীরেই থেকে যায়। তার সঙ্গে দেখা করার জন্য পুষ্করের ছোট নাতি কৃষ্ণা পণ্ডিতের কাছে যায়। সে নিজের সাথে তার দাদামশাই অর্থাৎ পুষ্করের অস্তিত্ব নিয়ে এসেছে, কারণ সে এখন মারা গিয়েছিল। কিন্তু সে জানতো না তার বাবা মা কিভাবে মারা গিয়েছিল। সে মনে করত তার বাবা মা কোনো দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপরে সিনে আমরা কৃষ্ণাকে দিল্লির একটা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বসে থাকতে দেখতে পাই। সেখানে সে প্রফেসর রাধিকা লেকচার শুনছিল। রাধিকা সেখানে থাকা স্টুডেন্টদেরকে বলছিল, তোমাদের উচিত কাশ্মীরকে মুক্ত করা আর কাশ্মীরকে ইন্ডিয়ান গভর্নমেন্টের আওতায় আনা। তিনি এটা বলছিলেন যে 1990 সালে কোনো জিনোফাইট হয়নি আর নাই কোনো পণ্ডিতকে মেরে ফেলা হয়েছিল। আর এইসব কথা শুনে কৃষ্ণা ভাবতে শুরু করে সে যা যা বলেছে তার সবটাই সত্য। এইসব কথা শুনে কৃষ্ণা তার ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ায়। আর এই জিনিসটা সুযোগ নিয়ে রাধিকা কৃষ্ণাকে ম্যানিপুলেট করে নিজের দিকে নিয়ে আসছিল। তারপরে সিন আবারও অতীতে চলে যায়। আমাদের আবারও 1989 সালের সিন দেখানো হয়। এখানে পুষ্কর ব্রহ্মাদত্তর সঙ্গে দেখা করতে যায়, কারণ সে একজন আইএস অফিসার হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, কাশ্মীরের পণ্ডিতদের সুরক্ষা প্রয়োজন, আর বিশেষ করে আমার ছেলের, কারণ আমার ছেলে একজন ইন্ডিয়ান গোয়েন্দা। এইসব কথা শোনার পর ব্রহ্মাদত্ত বলে, আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা করছি। তারপর ব্রহ্মা সেখানকার সিএমের সঙ্গে পণ্ডিতদের সুরক্ষার ব্যাপারে কথা বলতে যায়, কিন্তু সিএম তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই সিএম পিটার ক্যারেটের সঙ্গে কথা বলছে। এর মানে হচ্ছে সিএম নিজে পিটার ক্যারেটের সঙ্গে মিলিত। তারপর আবারও সিন কাট হয়ে বর্তমানে ফিরে আসে। সেখানে ব্রহ্মার স্ত্রী কৃষ্ণাকে তার বাবা মায়ের ছবি দেখাচ্ছিল, কারণ কৃষ্ণা আজ অব্দি তাদেরকে দেখেনি। কারণ যখন তারা কাশ্মীর থেকে পালিয়ে আসছিল তখন তাদের কাছে কোনো জিনিস নিজের সাথে নিয়ে পালানোর জন্য সুযোগ ছিল না। তারপরে ব্রহ্মা তাকে জিনোফাইটের ব্যাপারে বলে। তখন কৃষ্ণা তাকে বলে, কোনো জিনোফাইট হয়নি, এগুলো সব গুজব। আর সেই রাতে 5 লক্ষ কাশ্মীরি পণ্ডিত নয়, কেবল 2 লক্ষ কাশ্মীরি পণ্ডিত কাশ্মীর থেকে চলে গিয়েছিল। আর কাশ্মীরে যেসব লোকেরা সন্ত্রাসী হয়ে উঠেছিল তাদের এই সন্ত্রাসী হয়ে ওঠার জন্য মূলত আমরাই দায়ী। একজনের কারণে যদি সবার বাচ্চাকে সন্ত্রাসী বলা হয় তাহলে তো তারা সন্ত্রাসী হবেই, তাই না?
ব্রহ্মা কৃষ্ণার এসব কথা শুনে প্রচণ্ড রেগে যায়। তারপর আবারও সেই ভয়ানক রাতে ফিরে যায় যখন পিটার ক্যারেট শ্রদ্ধাকে তার স্বামীর রক্তে রাগানো চাল খেতে বলছিল। শ্রদ্ধা নিজের ছেলেদেরকে হারাতে চাইছিল না, তাই সে ওই চাল খেয়ে নেয়। তারপর সন্ত্রাসীরা তাদের কথা মতো তাদের সেখানে রেখে চলে যায়। তারপর পুষ্কর ব্রহ্মাকে কল করে বলে সন্ত্রাসীরা কাল রাতে আমার ছেলেকে মেরে ফেলেছে। তারপর পুষ্কর নিজের ফ্যামিলিকে নিয়ে সেখান থেকে অনেক দূরে কোথাও চলে যায়। এরপর তারা সেই রাতেই এক ট্রাকে করে কাশ্মীর থেকে বেরিয়ে আসে। তারা কাশ্মীর থেকে অনেক দূরে গিয়ে একটি নীরব জায়গায় ট্যাঙ্ক স্থাপন করে। সেখানে তাদের সাথে আরও অনেক লোক ছিল। তারা যখন কাশ্মীর থেকে পালিয়েছিল তখন তাদের কাছে খাওয়ার মতো একটি টাকাও ছিল না, এমনকি তাদের কাছে পান করার মতো পানিটুকু ছিল না। তারপর কিছু ইন্ডিয়ান আর্মি তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে আর তাদের কিছু খাবার ও পানির ব্যবস্থা করে দেয়। তারা সারাদিনে মাত্র একটা খাবার খেত। এখানে কিছুদিন থাকার পর পুষ্করের চোখের জ্যোতি আস্তে আস্তে কমতে শুরু করে। তারপর একদিন আইএস ব্রহ্মা তাদের সঙ্গে দেখা করার জন্য সেখানে যায়। সে এখন প্রমোশন পেয়ে হোম মিনিস্টার অ্যাডভাইজার হয়ে উঠেছিল। হোম মিনিস্টারও তার সঙ্গে সেখানে গিয়েছিল। তারপর সেখানে থাকা সবাই যার যার সমস্যার কথা হোম মিনিস্টারের সঙ্গে শেয়ার করে। এরপর সেই পণ্ডিত একটা পোস্টার নিয়ে তাদের সবার সামনে আসে এবং আর্টিকেল 370 সরিয়ে ফেলার জন্য বলে। ব্রহ্মার তাকে দেখে খুব খারাপ লাগছিল, কারণ তার চোখের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আর এখন সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছে, যার কারণে সে কাউকেই চিনতে পারছিল না। এরপর ব্রহ্মা পুষ্করের ফ্যামিলির সঙ্গে দেখা করে আর বলে আমি পাশেই তোমাদের জন্য একটি বাড়ি বানিয়ে দেব, আমি তোমাদেরকে একটি চাকরিও দিয়ে দেব। এই কথা শুনে শ্রদ্ধা রাজি হয়ে যায়। এর পরবর্তী সিনে আমরা সেই বাড়িটিকে দেখতে পাই, কিন্তু তারা সেখানে ভালো ছিল না। অন্যদিকে আমরা পিটার ক্যারেটকে দেখতে পাই, যে কিনা একজন সন্ত্রাসী ছিল। এরপর সে মিডিয়ার কাছে যায় আর মিডিয়াকে বলে আমি মাত্র 25 থেকে 30 জন মানুষকে হত্যা করেছি, কারণ তারা সবাই ছিল মিথ্যাবাদী এবং নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করছিল। এই ইন্টারভিউ দেখার পর পণ্ডিতের খুবই খারাপ লাগে। সে ভাবতে থাকে পিটার মিডিয়ার কাজ পর্যন্ত পৌঁছে গেছে, কিছুদিন পর হয়তো সিএম পর্যন্ত পৌঁছে যাবে। পরবর্তী সিনে দেখা যায় পণ্ডিত প্রায় মৃত্যু পথযাত্রী। মারা যাওয়ার আগে সে তার নাতি কৃষ্ণকে বলে সে যেন তার অস্তিত্ব তাদের পুরনো বাড়িতে কাশ্মীরে গিয়ে রেখে আসে। এই কথাটি বলে মারা যায়। এরপর সেন আবারও বর্তমানে চলে আসে। এখানে ব্রহ্মা কৃষ্ণকে এসব কথা বলছিল। কৃষ্ণা এইসব কথা শুনে বুঝে যায় যে প্রফেসর রাধিকা তাকে উল্টোপাল্টা কথা শুনিয়েছিল, আর সে তাকে এটা বলছিল যে তুমি কাশ্মীরে যাওয়ার পর অবশ্যই পিটার ক্যারেটের সঙ্গে দেখা করে এসো। এরপর পরবর্তী সিনে ব্রহ্মা কৃষ্ণকে তাদের আগের বাড়িতে নিয়ে যায়, যেখানে তাদের শিব মন্দির থেকে শিবকে সরিয়ে দেওয়া হয়েছিল আর সেখানে পাকিস্তানের পতাকা ঝুলিয়ে রাখা হয়েছিল। এরপর তারা সেখানে গিয়ে সেখান থেকে পাকিস্তানের পতাকা ছুঁড়ে ফেলে দেয় আর কৃষ্ণা তার দাদার অস্তিত্ব সেই মাটিতে ছিটিয়ে দিয়ে আসে। অতপর পুষ্করের শেষ ইচ্ছা পূর্ণ হয়, এতে করে তার আত্মা শান্তি পায়। সেখান থেকে সব কাজ শেষ করে কৃষ্ণা এক ব্যক্তিকে নিয়ে পিটার ক্যারেটের কাছে চলে যায়। সেই ব্যক্তিটি আর কেউ নয়, বরং তার ভাই সাইফের ছোটবেলার বন্ধু আব্দুল ছিল। রাস্তায় যেতে যেতে কৃষ্ণা আব্দুলকে জিজ্ঞাসা করে আসলে সেই সময় কি হয়েছিল। আব্দুল তাকে সব ঘটনা খুলে বলে আর কৃষ্ণা তার সেই সব কথাগুলো ফোনে রেকর্ড করে নেয়। আব্দুল বলে আমি আর আমার পরিবার কখনোই কাশ্মীর পণ্ডিতের বিরুদ্ধে ছিলাম না, বরং সাইফ তো আমার খুব ভালো বন্ধু ছিল। তারপর যখন তোমার পরিবার কাশ্মীর থেকে পালিয়ে যাচ্ছিল তখন আমার বাবা তোমার পরিবারকে অনেক সাহায্য করছিল। এর পরবর্তী সিনে দেখা যায় কৃষ্ণা পিটার ক্যারেটের কাছে পৌঁছে গিয়েছে। পিটার ক্যারেটও কৃষ্ণাকে বলে সে কাউকে হত্যা করেনি আর কাশ্মীরি পণ্ডিতরা নিজেরাই এই জায়গা ছেড়ে চলে যাচ্ছিল আর তাদের মারছিল আর্মির লোকেরা। এখানে পিটার ক্যারেট নিজেকে ব্রাদার সিং এবং মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে। এইসব শোনার পর কৃষ্ণার মনে হয় পিটার একদম ঠিকই কথা বলেছে, আর এইসব কথা শুনে সে সেখান থেকে সোজা ব্রহ্মার বাড়িতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তারপর ব্রহ্মা সহ্য করতে না পেরে তার সামনে কাশ্মীরি ফাইলটা রেখে দেয়। সেই ফাইলটি দেখার পর কৃষ্ণের চোখ কপালে উঠে যায়, কারণ সেখানে তার ভাইয়ের এবং তার মায়ের ছবি ছিল। আর এই প্রথম সে জানতে পারে তার ভাই এবং তার মাকে পিটার ক্যারেট হত্যা করেছে। এই কথা জানার পর সে সোজা তার ভার্সিটিতে চলে যায়। এরপর রাধিকা কৃষ্ণকে বক্তব্য দিতে বলে, কারণ সে ওই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হতে চলেছে। কৃষ্ণা ম্যাডামের হাত থেকে মাইক নিয়ে বলে বেশ কয়েক বছর আগে কিছু ঋষিমণি কাশ্মীরে গিয়েছিল। তারা সেখানে অনেকদিন পর্যন্ত তপস্যা করে জ্ঞান অর্জন করত আর তাদের নামে সেই জায়গার নামকরণ করা হয় কাশ্মীর। এভাবে আরও অনেকগুলো ঋষিমণি কাশ্মীরে যায়। তাদের বহুদিনের প্রচেষ্টার ফলে কাশ্মীর তৈরি হয়। এরপর সেখানে একদিন কিছু সন্ত্রাসীরা যায়। তাদের থাকার জায়গা ছিল না বলে সেখানকার পণ্ডিতরা তাদেরকে আশ্রয় দেয়। তারপর ধীরে ধীরে সেই সন্ত্রাসীরা জানতে পারে কাশ্মীর আসলে কতটা গুরুত্বপূর্ণ। তারপর তারা সেখানে থাকা কাশ্মীরি পণ্ডিতের উপর হামলা করতে শুরু করে। তারা কাশ্মীরের পণ্ডিতদেরকে প্রচণ্ড মারতে থাকে আর তাদের জোর করে ধর্মান্তরিত করে, যখন কিনা ইসলামে এমনটা করা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি সেই সন্ত্রাসীরা শুধুমাত্র পণ্ডিতদেরকে অত্যাচার করেই ক্ষান্ত হয়নি, তাদের বিরুদ্ধে যত মুসলমানরাও দাঁড়িয়েছিল তাদেরকেও তারা হত্যা করত আর তাদেরকে ইসলামের শত্রু বানিয়ে দিচ্ছিল। এভাবেই তারা আস্তে আস্তে কাশ্মীর পণ্ডিতদেরকে হত্যা করতে শুরু করে। তারপর যে 5 লক্ষ কাশ্মীরি পণ্ডিত সেখানে বেঁচে ছিল তারা প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে হিন্দু মুসলমানের বন্ধুত্ব ছিন্ন হয়ে যায়। তার সম্পূর্ণ বক্তব্য শেষ করার আগে সেখানে থাকা অনেকেই তাকে থামানোর চেষ্টা করে,
কিন্তু সে না থেমে তাদেরকে বলেই যাচ্ছিল। কৃষ্ণ সেখানে আরও বলে, আমাদের নেতারা একটু ঝামেলা করতে চায়। তারা কেবলমাত্র ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে বিরোধীদের সৃষ্টি করতে চায়, কিন্তু কেউ কোনো শান্তির কথা বলে না। কেউ কখনো কোনো দুর্বল পক্ষকে নিয়ে কথা বলতে চায় না। আর আমাদের ভোলা ভালা ইন্ডিয়ান হিন্দু ভাইরা ওইসব নেতাদের কথা শুনে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করে। এরপর কৃষ্ণা কান্না করতে করতে তার মা এবং ভাইয়ের মৃত্যুর ঘটনা শেয়ার করে। সেই কথা বলতে বলতে আমাদেরকে আবার অতীতে নিয়ে আসা হয়। আমরা সেই দিনই ফিরে যাই যেদিন তার মা এবং তার ভাইকে হত্যা করা হয়েছিল, যেখানে আমরা দেখতে পাই পুষ্কর তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই একদিন পিটার ক্যারেট এবং তার লোকেরা আর্মির ড্রেস পরে তাদের বাড়িতে যায়। তারপর সে সম্পূর্ণ এরিয়া কবজা করে নেয়। তারপর পিটার ক্যারেট সর্বপ্রথম শ্রদ্ধাকে মলেস্ট করতে শুরু করে। এরপর একে একে সেখানে থাকা সবাইকে গুলি করে হত্যা করে ফেলে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে কাশ্মীর নিয়ে আমাদের অনেকেরই তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে কাশ্মীর যাদেরই অংশ হোক না কেন, ওটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাগুলোর মধ্যে একটি। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ওখানে রক্তপাত ঘটাতে পারে না। এর জন্য কতিপয় কিছু সমাজের আবর্জনার জন্য পুরো একটা জাতিকে দোষারোপ করতে পারে না। সেই সঙ্গে যারা এসব হত্যাকাণ্ড করছে তাদের বিরুদ্ধে সোচ্চার না হলেও সে ওই জালিমের পক্ষ হয়ে যায়। তাই জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে কাশ্মীর রক্ষার্থে এগিয়ে থাকতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ধরনের মুভি দেখতে পছন্দ করেন তা আপনারা কমেন্ট করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আপনার রিকমেন্ডেশন মুভিটি নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।